শুভ সকাল। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। পরিচিতি: আমি মোহাম্মদ শামীম ইসলাম মঞ্জু, বিএ অনার্স বাংলা, বিএড এমএ বাংলা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রভাষক সাবেক বাংলা বিভাগ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক বাংলা বিভাগ সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দের সঙ্গে ক্লাস হবে। বাংলা ব্যাকরণ ও নির্মিতি। প্রেষণা: ইরশাদ জাহান তন্নি। গফরগাঁওয়ের গুটি বাইগুন হাল্লগাটি সিরা মুক্তাগাছার মন্ডা বাইসা বাংলাদেশের সেরা নান্দালেরই গাডুগার ঈশ্বরগঞ্জের জারি এই বাড়িতে লোন বেহিমিল্লা যাই বাপের বাড়ি। মাননীয় সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কিন্তু মাননীয় সভাপতি সাহেব, আপনার আমি জিগাইতাম চাইছিলাম আপনি কি রুম আসুন, দেখ কেমন হইতাছে বালাই আসুন, কিন্তু আমি তো বালা নাই। মাননীয় সভাপতি সাহেব কি সুন্দর হয়ে সাহায্য গুজ্জা আসলাম। মাননীয় সভাপতি সাহেব মনে ছিলাম এনে একটু বক্তব্য দিয়াম গুনি মনি সাইছি। আমি মনে ছিলাম আপনি নেইমার, মেসি, শাহরুখ খান, সালমান খান, কিং খান এরারে লইছি। আয়া কিতা দেখি এনে করতে বত্তার সত্তা লইছেন মাননীয় সভাপতি সাহেব। দেখ করে আমার মনটা বাইঙ্গে ছুটে কান হয়েছে মাননীয় সভাপতি সাহেব। মনটা লইছেন বাইঙ্গে যাই গিয়া, পরে দেখি কি আপনার একটু সুন্দর সুন্দর দেখা যায়। পরে ভাবলাম তাও কি একজনের তো বালাই দেখা যায়, তাও কি একটু তাইকে যায় কথাবার্তা কই। আচ্ছা মাননীয় সভাপতি সাহেব, ওতক্ষণ যতটি বক্তৃতা দিছে কোনছি আমারে এনে যে গুণী যে মানে গুণীজন এনে যে বুঝাইছে গুণীজন মানে আমি গুণী। হেরা কি হচ্ছে, হেরার এলাকার মধ্যে কিতা আছে, মাটি আছে, সাডি আছে, বালু আছে, ওন আছে, তন আছে, এইটা গপ্প করতেছে। এখানে বুঝে আসলে জ্ঞানী মানুষ বুঝে গুণীজন সংবর্ধনাটা কারে কয়। এরা যদি বুঝতো তে তো কইতো মাননীয় সভাপতি সাহেব, এটা বুঝে না, হুদাই খালি বক বক করে। আমি আমার এলাকার কিছু গুণগান গাই, যদিও গাইতাম চাইছিলাম না, আনছুন যেহেতু না কইলে যদি আবার এখানে বেশি বেশি কয়ে যায়। মাননীয় সভাপতি সাহেব, আপনি আমার একটা কথা কইছে, এই যে একটা বাড়ি যদি 10তলা বাড়ি বানায়, তো 10তলা বাড়ির মূল জিনিসটা কি মাননীয় সভাপতি সাহেব? মূল জিনিসটা হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন কে লেগে আমি কইছি, এখন আপনার আমি এটা বুঝাই। এটা তো মূর্খ ভরে আবার বুঝতো না, কবে কিতা না কিতা কইছি। মাননীয় সভাপতি সাহেব, একটা রাষ্ট্রের প্রধান জিনিস কি? রাষ্ট্রপতি। যে বাংলাদেশের যে রাষ্ট্রপতি বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি কেলা বাংলাদেশের রাষ্ট্রপতি এই ময়মনসিংহের অ্যাডভোকেট জনাব আব্দুল হামিদ। তো বুঝছে শূন্য সবার করবো, এটা তো কিস্তা ফারে না, হুদায় এসে বক বক করতো। মাননীয় সভাপতি সাহেব, আমরা ময়মনসিংহ কিতা নাই, আপনি কোন দিয়ে কিতা কইতেন চান কোন যে করে ফদে ময়মনসিংহ গুণী মানুষে ভর্তি। নায়ক নায়িকার দিকে যাবেন, এই কাল ওই কাল সেই কাল ওই কাল সব কাল আমরা ময়মনসিংহ ধরে রাখছি। মাননীয় সভাপতি সাহেব, ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে বর্তমানে বই আমরা কেরা হন, এই হলো আরিফিন শুভ অকরে বা মাথায় লাইতাছে, টিভি জগৎটা মাথায় লাইতাছে। মাননীয় সভাপতি সাহেব, আপনি কবির দিকে যাইবেন, হিন্দেও আছে আমরা ময়মনসিংহের যত কবি আছে সব তো মনে হয় আমার ময়মনসিংহের। মাননীয় সভাপতি সাহেব, নির্মলেন্দু গুনতে শুরু কইরাম সুকুমার রায়, জগদীশ চন্দ্র বসু, এরপরে দেখুন আপনি যাইবেন খেলাধুলার দিকে। খেলাধুলা যখন টান উত্তেজনা মার উত্তেজনা, তখন কি হয় একটা 4-6 মাইলে জিতে যাবে, ঠিক তখন আয়ে আমরা ময়মনসিংহ সারা খেলা মাহমুদুল্লাহ রিয়াদ আয়া কি ওরে টস করে একটা 6 মারে দেয়, মারে কি ওরে অক্করে জিতা এলাই। তাহলে কেরা জিতায় গুণী কইনো আছে, এই আমরা ময়মনসিংহ আছে কিতা নাই, আমরা খালি কই না মানে এই জিনিসটা নাই গো। মাননীয় সভাপতি সাহেব, মাননীয় সভাপতি সাহেব, আপনারা আমি দাওয়াত দেই ময়মনসিংহ যাবেন, যায় দেখবেন আমরা এখানে আছে মুক্তাগাছার মন্ডা কাইলে রোগন হয়ে পড়ে যাবেন যে 2-8 বছর আপনি খালি হাত ছাড়বেন আর হাত ছাড়বেন। মাননীয় সভাপতি সাহেব, এরকম মজা আপনি জানি না কোনা ওতকানি বড় বড় বালিশ মিষ্টি। মাননীয় সভাপতি সাহেব, এমন হইব আপনি ঘুমানি সময় বালিশ লাগতো না, মিষ্টিটা মাথা তলে দিয়ে হইতে ঘুমাবেন না, মাধ্যমে একটু সাড়া মারবেন। মাননীয় সভাপতি সাহেব, এরকম মজার মিষ্টি আমরা আমি একটা কথা কই দেখুন যে এই নো যে আইসে মেকলডি এটি যদি খালি একটা আমার কইতারে যে আমার এলাকায় যে চিত্রশিল্পী জয়নুল আবেদিন আছে, এই তানের একটা এলাকা যদি মানুষটার মতো কেউ থাকতে থাকে, তাহলে আমি মান্য নিলাম হেরা গুণী। কিন্তু কি হেরা কেউ কইতাতো না, আমি তো জানি, কারণ গুণী তো সব আমরা এলাকার মধ্যে। মাননীয় সভাপতি সাহেব, শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ভিডিও ক্লিপস দেখলাম। এখান থেকে অনুমান করা যেতে পারে আজকের পাঠটি কি হতে পারে। নিশ্চয়ই ধরতে পেরেছ। বাংলা ভাষার রীতি ও বিভাজন, ডায়ালেক্ট অ্যান্ড ডিভিশন অফ বাংলা ল্যাঙ্গুয়েজ।
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, পরিচ্ছেদ ৩। শিক্ষণফল। এ পাঠ শেষে শিক্ষার্থীগণ ভাষার সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে। ২. ভাষার শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করতে পারবে। ভাষার রীতি ও বিভাজন বিশ্লেষণ করতে পারবে। নীরব পাঠ। বাংলা ভাষার রীতি ও বিভাজন। ভাষার সংজ্ঞা। মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবও প্রকাশ করতে সক্ষম হয়। কণ্ঠধ্বনি বলতে মুখগহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে বোঝায়। এই ধ্বনি ভাষার মূল উপাদান। এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়, আবার ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বাকযন্ত্র বলে। এখানে একটু আন্ডারলাইন করে নিতে হবে বাকযন্ত্র কাকে বলে। তাহলে আমাদের বাক প্রত্যঙ্গগুলোর সমষ্টিকেই বাকযন্ত্র বলা হয়। যেমন গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক, নাসারন্ধ্র প্রভৃতি সমষ্টিকে এই বাক প্রত্যঙ্গগুলোকে এক কথায় বাকযন্ত্র বলে। এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। সকল মানুষের ভাষাই বাকযন্ত্রের দ্বারা শ্রেষ্ঠ। তবুও একই ধ্বনি বা ধ্বনি সমষ্টির অর্থ বিভিন্ন মানব গোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এ কারণে বিভিন্ন মানব গোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষার সৃষ্টি হয়েছে। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। তোমরা এটুকু মনে রাখতে পারো, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা শ্রেষ্ঠ অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষের আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি হয়েছে। সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক বা সিম্বল মাত্র। এজন্যই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। সে ভাষাও আবার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উচ্চারিত হয়ে এসেছে। ফলে এ শতকে মানুষ তার দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করে, হাজার বছর আগেকার মানুষের ভাষা ঠিক এমনটি ছিল না। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। তার মধ্যে বাংলা ভাষা একটি ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা, মাতৃভাষা। বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ জনসাধারণ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, আসামের কয়েকটি অঞ্চলের মানুষের মুখের ভাষাও বাংলা। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষী জনগণ রয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা বাংলা। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। এগুলোকে আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা বলা হয়। ইংরেজিতে যেটিকে ডায়ালেক্ট বলা হয়, উপভাষা। পৃথিবীর সব ভাষায় উপভাষা আছে।
এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অপর অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য দেখা যায়। ফলে এমন হয় যে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায়, চট্টগ্রাম অঞ্চলের সাধারণের কথ্য ভাষা দিনাজপুরের বা রংপুরের লোকের মুখের খুব সহজবোধ্য নয়। এ ধরনের আঞ্চলিক ভাষাকে বলার ও লেখার ভাষা হিসেবে সর্বজনীন স্বীকৃতি দেওয়া সুবিধাজনক নয়, কারণ তাতে বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানে অন্তরায় দেখা দিতে পারে। সে কারণে দেশের শিক্ষিত পণ্ডিত সমাজ একটি আদর্শ ভাষা ব্যবহার করেন। এটিকে আদর্শ কথ্য ভাষা বলা হয়। বাংলা ভাষী শিক্ষিত জনগণ ও আদর্শ ভাষাতেই পারস্পরিক আলাপ আলোচনা ও ভাবের আদান প্রদান করে থাকেন। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত এই ভাষাই আদর্শ চলিত ভাষা। বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষার মৌখিক বা কথ্য এবং লেখ্য বা লৈখিক এই দুটো রূপ দেখা যায়। বাংলা ভাষার মৌখিক রূপের আবার রয়েছে একাধিক রীতি। একটি চলিত কথ্য রীতি, অপরটি আঞ্চলিক কথ্য রীতি। বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপেরও রয়েছে দুটি রূপ, একটি চলিত রীতি, অপরটি সাধু রীতি। অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে, কথ্য ভাষা রীতি, লেখ্য ভাষা রীতি। বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে, আমরা সেটি দেখিয়েছি। সাধু এবং চলিত ভাষার পার্থক্য। সাধুরীতি, বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। চলিত রীতি, চলিত রীতি পরিবর্তনশীল। 100 বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে। এ রীতি তদ্ভব শব্দবহুল। চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী। সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে। আঞ্চলিক কথ্য রীতি। সব ভাষারই আঞ্চলিক রূপের বৈচিত্র্যতা থাকে, বাংলা ভাষারও তারা আছে। বিভিন্ন অঞ্চলে কথিত রীতির বিভিন্নতা লক্ষিত হয়, আবার কোথাও কোথাও কারো কারো উচ্চারণের বিভিন্ন অঞ্চলের ভাষার মিশ্রণও লক্ষ্য করা যায়। আমরা এখানে সাধু এবং চলিত রীতির দুটি উদাহরণ দেখতে পাচ্ছি। পরদিন প্রাতে হেডমাস্টার সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে যে 3 জন শিক্ষক সাহেবের সহিত সাক্ষাৎ করিবার অনুমতি পাইয়াছিলেন, তাহারা 8টার পূর্বেই ডাক বাংলায় উপস্থিত হইলেন। একটু পরে আবদুল্লাহ আসিয়া হাজির হইল। তাহাকে দেখিয়া একজন শিক্ষক জিজ্ঞাসা করিলেন, আপনি যে? আপনার নাম তো হেডমাস্টার লিস্টে দেন নাই। এই লেখাটি সংগ্রহ করা হয়েছে কাজী ইমদাদুল হক মিলনের লেখা থেকে। খ. চলিত রীতি। পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়ল, তারই মধ্য দিয়ে রাস্তা। মসমস করে শুকনো বাঁশ পাতার রাশ ও বাঁশের খোসা জুতোর নিচে ভেঙে যেতে লাগলো। পাশে একটা ফাঁকা জায়গায় বুনো গাছপালা, লতা ঝোপের ঘন সমাবেশ। সমস্ত ঝোপটার মাথা জুড়ে সাদা সাদা তুলোর মতো রাধালতার ফুল ফুটে রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে এটি সংগ্রহ করা হয়েছে। সরব পাঠ।
বাংলা ভাষার রীতি ও বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারছো, সাথে বই থাকলে সেখান থেকে দেখতে পারো। বাক প্রত্যঙ্গগুলোর সমন্বয়কে বাকযন্ত্র বলে, আর এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। দেশকাল পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। বর্তমানে প্রায় ৩,৫০০-এর মতো ভাষা প্রচলিত আছে সারা পৃথিবীতে। আর ভাষাভাষী জনগোষ্ঠীর দিক থেকে আমাদের মাতৃভাষা বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ ভাষা। কথ্য রীতি, আঞ্চলিক কথ্য রীতি, আদর্শ কথ্য রীতি, লেখ্য ভাষারীতি, কাব্যরীতি। বাংলা কাব্যরীতি দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে পদ্য কাব্যরীতি এবং গদ্য কাব্যরীতি। সাধু ভাষারীতি ও চলিত ভাষারীতির পার্থক্য। আঞ্চলিক কথ্য রীতি, পাঠ বিশ্লেষণ, পাঠ বিশ্লেষণে শিক্ষার্থী বন্ধুরা আমরা ভাষার সংজ্ঞাটি দেখেছি। এখানে লক্ষ্য করব যে ভাষা হতে হলে প্রথমে বাকযন্ত্রের সমন্বয় লাগবে এবং বাকযন্ত্রের সমন্বয়ে যে উচ্চারণ হবে সেটির একটি বাকতরঙ্গ সৃষ্টি হতে হবে। এই বাকতরঙ্গ সেটি আবার অর্থবোধক হলে তাহলে সেটিকেই ভাষা বলবো। সেই জন্য সংজ্ঞার মধ্যে আমরা বলেছি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে, আর বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত এই অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের যে ভাব প্রকাশের মাধ্যম সেটি ভাষা। বাকযন্ত্র কাকে বলবো? গলনালী, মুখ বিহ্বর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক, এগুলোকে বাক প্রত্যঙ্গ বলে, আর এগুলোর সমন্বয়ই হচ্ছে বাকযন্ত্র। এই মানুষের মুখের ভাষা বিভিন্ন সময় বা কাল, পরিবেশ ভেদে এবং দেশ ভেদে পার্থক্য হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করেছে। সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে বস্তু ও ভাবের প্রতীক। এটি মনে রাখতে হবে, বস্তু ও ভাবের প্রতীক, এগুলি শব্দ। কথ্য ভাষারীতি। কথ্য ভাষারীতি ভাষার মূল রূপ। কথ্য ভাষারীতির এটি তোমাদের বইতে দাগিয়ে নিতে হবে। কথ্য ভাষারীতি ভাষার মূল রূপ। কথ্য ভাষারীতির ওপরে ভিত্তি করে লেখ্য ভাষারীতির রূপ তৈরি হয়। স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষারীতির পরিবর্তন। তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। মনে রাখতে হবে, কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। আঞ্চলিক কথ্য রীতি। কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়, যেমন নোয়াখালীর ভাষা, চাঁপাই নবাবগঞ্জের ভাষা কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা। ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে, ইংরেজিতে যেটিকে ডায়ালেক্ট বলে। বাঙালি বা বাংলাদেশের মধ্যে ও দক্ষিণ অঞ্চল, পূর্বী বা বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল, বরেন্দ্রী বা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, কামরূপী বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল, রাঢ়ী পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডী পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল প্রভৃতি কয়েকটি উপভাষার নাম।
তাহলে এখানে কয়েকটি উপভাষার নাম পেলাম। এক হচ্ছে বাঙালি, পূর্বী, বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী, ঝাড়খণ্ডী। আদর্শ কথ্য রীতি। আদর্শ কথ্য রীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় নানা ধরনের অডিও ভিডিওর মাধ্যমে প্রচলিত বক্তব্য, আলোচনা, নাটক ও সঙ্গীতে এই রীতির প্রয়োগ দেখা যায়। এই রীতি প্রচলিত লেখ্য রীতির ভিত্তি, তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে আদর্শ কথ্য রীতিতে কম বেশি তফাৎ থাকে, পার্থক্য থাকে। লেখ্য ভাষারীতি। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। এই চর্যাপদকে চর্যাচর্য বিনিশ্চয় বলা হয়। এটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে আবিষ্কার করেন। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার এটি রচিত কাব্যরীতিতে। মূলত এটি বৌদ্ধ ধর্মের সাধন সঙ্গীত। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্য রীতির প্রয়োজন হয়। 19 শতকের সূচনায় এই গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয়। 20 শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে। 21 শতকের সূচনায় চলিত রীতির একটি আদর্শ রূপ প্রচলিত রীতি হিসাবে গৃহীত হয়েছে। এই প্রমিত রীতি লেখ্য ভাষা বাংলা ভাষার সর্বজনগ্রাহ্য লিখিত রূপ। কাব্যরীতি। বাংলা কাব্যরীতি দুই ভাগে বিভক্ত: পদ্য কাব্যরীতি ও গদ্য কাব্যরীতি। পদ্য কাব্যরীতিতে ছন্দ এবং মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত হয়েছে। পদ্য কাব্যরীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্যরীতি রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ভাষার ভাগগুলো আমরা একটু দেখে নেব। কথ্য ভাষারীতি, লেখ্য ভাষারীতি। কথ্য ভাষারীতি দুই ভাগে বিভক্ত: আঞ্চলিক কথ্য রীতি, আদর্শ কথ্য রীতি। লেখ্য ভাষারীতি তিন ভাগে বিভক্ত: কাব্যরীতি, সাধুরীতি, প্রমিত রীতি। সাধু ও চলিত রীতির পার্থক্য: সাধু রীতিতে ক্রিয়ার রূপ দীর্ঘতর, যেমন করা ক্রিয়ার রূপ করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিত, করিতেছিলে, করিয়াছিলে, করিব, করিবে, করিতে, করিয়া, করিলে, করিলাম ইত্যাদি। সাধু রীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে, যেমন তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি। প্রত্যেকটি সর্বনামে লক্ষ্য করো যে হ বর্ণ রয়েছে, তাহারা, ইহা ইত্যাদি। তো সাধুরীতিতে বাংলা লেখ্য সাধুরীতিতে সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম মেনে চলে এবং যা থাকবার কথা ঠিক তাই। এ রীতি গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল। সংস্কৃত শব্দ থাকবে এ ভাষায়। সাধুরীতিতে নাটকের সংলাপ এবং বক্তৃতায় অনুপযোগী। এই সাধু ভাষার বাক্যগুলো দিয়ে বক্তৃতা চলে না এবং নাটকের সংলাপ রচিত হয় না। এ রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি, যেমন করে আমি দেখালাম যে তাহারা, ইহাদের, যাহা, তাহা এই সর্বনাম ব্যবহৃত হয় এবং ক্রিয়াপদে পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন করিয়াছিল, করিতেছিল ইত্যাদি। চলিত রীতি পরিবর্তনশীল এবং 100 বছর আগে যে চলিত রীতি ছিল বর্তমানে সেটি নেই, এটি পরিবর্তনশীল। এ রীতি তদ্ভব শব্দবহুল।
এটি বুঝতে পারো। আর চলিত রীতি সংক্ষিপ্ত এবং সহজবোধ্য, বক্তৃতা, সংলাপ, আলোচনা, নাট্য সংলাপ এগুলোর জন্য উপযোগী। সাধু রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের চলিত রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য এবং সর্বনামের ক্ষেত্রেও এমনটি ঘটে থাকে। আঞ্চলিক রীতি এ সম্পর্কে তোমাদেরকে আগে জানিয়েছি, তারপর একটু বলি যে কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামেই পরিচিতি পায়। সব ভাষারই আঞ্চলিক রূপের বৈচিত্র্য থাকে, বাংলা ভাষারও তা আছে। বিভিন্ন অঞ্চলে কথিত রীতির বিভিন্নতা লক্ষিত হয়, আবার কোথাও কোথাও এই উচ্চারণের ব্যাপক পার্থক্য এবং সংমিশ্রণ লক্ষণীয়। শ্রেণীর কাজ বা একক কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণসহ সাধু চলিত ভাষার দুটি পার্থক্য সিডাব্লিউ খাতায় লিখো। মূল্যায়ন, প্রশ্ন দেখে উত্তর বলো। ভাষা কি? পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে? বাংলা ভাষার রীতি কাকে বলে? বাংলা ভাষার বিভাজন কাকে বলে? সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে ঘটে? বাড়ির কাজ। প্রমিত রীতি কাকে বলে তা ব্যাখ্যা করো। এইচডব্লিউ খাতায় লিখে নাম। এসো মাতৃভাষাকে ভালোবাসি, সঠিক শব্দে কথা। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।